দক্ষিণ এশিয়া বাজার আপনাকে প্রকাশ্যে হত্যা চেষ্টার জন্য আপনাকে প্রকাশ্যে যেটা লক্ষ্য হয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে এটার সমস্যাটা কি এবং কেন আপনাকে আক্রমণ করা হলো, সরাসরি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারে একটু বলবেন, এরা কারা? আপনারা ভিডিওতে যে ব্যক্তিকে আমাকে কোপাতে দেখেছেন, মূলত সে হলো ভাড়াটে খুনি। এর পেছনে যারা আছে তারা এই প্রথম নয়, এর আগেও তিনবার আমাকে খুন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল এবং তারা সেইবারও আল্লাহর রহমতে, সেই তিনবারও আল্লাহর রহমতে ব্যর্থ হয়েছে, আর এবারও ব্যর্থ হয়েছে। এর পিছনে অন্যরা জড়িত, যারা জড়িত তাদের পূর্বপুরুষরাও আমাদের এলাকার খালেক মাতবরকে, জনপ্রিয় চেয়ারম্যান খালেক মাতবরকে খুন করেছিল। চরবাসন মনপুরাতে দুইটা গ্রুপে, যেটা হলো রাজনীতি বিভক্ত, এটা হলো নাজিবুদ্দিন আলম গ্রুপ, এটা হলো ইসলাম নয়ন গ্রুপ। আসলে কি আমরা এখানে কি এরকম কোনো আশঙ্কা করতে পারি এখানে আপনার ওই এরকম কোনো পরিকল্পনা থেকে আপনার উপরে আক্রমণ হয়েছে কিনা, এই ব্যাপারে কি বলবেন? আমাদের ইউনিয়নে নেতৃত্ব এখন দুই ভাগে বিভক্ত। যেহেতু চরফ্যাশন উপজেলাতেই নুর ইসলাম নয়ন সাহেব স্থানীয় সন্তান হিসাবে স্থানীয় মানুষগুলো বেশিরভাগ এখন নুর ইসলাম নয়ন সাহেবের পক্ষে অবস্থান করেছে। একইভাবে মানিকা ইউনিয়ন তথা দক্ষিণ এশিয়া থানারও জনসাধারণ অধিকাংশ মানুষ নুর ইসলাম নয়ন সাহেবের পক্ষে অবস্থান করছে এবং তার পক্ষে মিছিল, মিটিং, শোভাযাত্রা করে যাচ্ছে। এর বিপরীতে যারা আছেন তারা অনেকেই আছেন স্থানীয় মানুষ যারা দেশের মঙ্গল চায়, দেশের ভালো চায়, কিন্তু সেই পক্ষে, বিশেষ করে আলম ভাইয়ের পক্ষে যেসব নেতৃত্ব করে যাচ্ছে, এদের অধিকাংশই এলাকার মঙ্গলের চাইতে তাদের নিজস্ব ব্যক্তিগত মঙ্গল চায় এবং তারা ওই খালেক মাতবর সাহেবের খুনিদেরই পরবর্তী বংশধর। বিশেষ করে সাইফুল ইসলাম ফারুক মাস্টার, তার বাবা দলিল মাস্টার, তারপরে ইকবাল হলাদার, তার চাচা সত্তর হলাদার, রুহুল হলাদার দীর্ঘদিন, বিশেষ করে যাবজ্জীবন জেল খেটেছে, 20 বছরের উপরে, 24 বছর জেল খেটে তারা বের হয়েছেন এবং তাদের বিরুদ্ধে খালেক মাতবর হত্যা মামলার রায় ছিল এবং সেই রায় তারা পরিপূর্ণ জেল খেটেই তারা বের হয়েছে এবং ওই রক্তেরই পরবর্তী প্রজন্ম এরা প্রতিপক্ষ যদি জনসমর্থনে শক্তিশালী থাকে, তার সাথে আদর্শিকগত প্রতিযোগিতা না করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েই তারা এই হত্যাযজ্ঞ চালিয়েই তার বিরুদ্ধে তাদের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আসলে তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে আসলে আপনার যে দুই গ্রুপ, এই দুইটা গ্রুপ কেন্দ্র করে আপনার সাথে মারামারি এবং আপনাকে হত্যার চেষ্টা করছে নাকি? আমি এ কথা বলছি না যে আলম ভাই এই এর নেপথ্যে বা দুই গ্রুপিংয়ের নেপথ্যে, আমি বলছি যে স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্বেই এরা স্থানীয় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েই তারা নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করে যে নুর ইসলাম নয়ন স্থানীয়ভাবে নমিনেশন পাইলে একসাথে রাজনীতি করবে। সেক্ষেত্রে আগে থেকেই দুই গ্রুপের এই গ্রুপিং দেখিয়ে যদি তারা তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে পারে, পরবর্তীতে তারা যেই নেতাই নেতৃত্বে দেশ এমপি নির্বাচন হোক না কেন, তারা এককভাবে তাদের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। যেটা হলো হ্যাঁ, এখন তার মানে আপনি বলছেন এটা স্থানীয় পর্যায়ে নেতৃত্বের কোন দলে আপনাদের এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তারা দাবি করতেছে যে আপনার এই ঘটনাটা আসলে ওরকম কিছুই না, যেটা হলো জায়গা জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে, এবং যে অপরাধ করছে যে খুনি, ওই আসলে ব্যক্তিগত কারণে আপনাকে হত্যা চেষ্টা করছে এবং এটার মূল আসামি এবং সে নিজে দায়ী, অন্য কেউ এটার পিছনে দায়ী না। আসলে এই ব্যাপারে কি বলবেন? ওনারা যেই চরের জমির বিষয়টাকে সামনে নিয়ে জমি সংক্রান্ত সমস্যা বলে মনে করে বা প্রচার চালাতে চায়, বিষয়টা তা না। এখানে ভূমিহীনদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লালমোহনের ভূমিদস্যু মতলব কমান্ডারের ছেলে বজলুর রহমান এবং আমাদের স্থানীয় এক ফারুক আখনের সাথে। তারা তো এই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় বা এই আমাকে হত্যা চেষ্টার সামনে আসে নাই। আসছে কারা? যারা আমার সাথে চিরদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা। সুতরাং আমি তো মনে করি না যে, কারণ এখানে ভূমিহীনরা হচ্ছে
আমাদের স্থানীয় ভূমিহীন যারা জমি জমা বরাদ্দ পেয়ে তারা ভূমি দখলে আছে। আমি স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব হিসাবে নেতৃত্ব দান করার কারণে স্থানীয় এই মানুষগুলোর জমি যাতে প্রতিষ্ঠা মানে ঠিক থাকে, তারা যাতে নিয়মিত ঠিকঠাক মতো জমি চাষ করতে পারে, তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধান ঘরে তুলতে পারে, তাদের পক্ষে তো আমি স্থানীয়ভাবে থাকবই। আর যারা দূর থেকে এসে এই কোনো কাগজ নাই পত্র নাই, যাদের কোনো দালিলিক কোনো প্রমাণ নাই কাগজের, তাদের পক্ষে বা তাদের এই একে প্রোটেক্ট করা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে স্থানীয় মানুষ যাদের বৈধ সম্পদ, এই সম্পদ রক্ষার জন্য আমার যা কাজ করা সেই কাজ করা। এখন বৈধ কাগজপত্রের মানুষগুলোর পক্ষে থাকলে যদি আমি তারা যেই ট্যাগ লাগাতে চায় আমার বিরুদ্ধে যে আমি ভূমিদস্যু, এই কথা বলে যারা এই কথা বলতে চায়, যাদেরকে এ কথা বলে আমার বিরুদ্ধে মিছিল মিটিং করে, তারা তো জমির কোনো মালিকানা নেই। বা এই যে যারা নেতৃত্ব, এই যে ফারুক মাস্টার বলি, ইকবাল, বশির, কাজী কবির, এদের সাথে সামান্যতম জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, অথচ এই লোকগুলোই কিন্তু নেতৃত্ব দিয়ে মানুষ সামনে নিয়ে আসে এবং আমাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করে। তারা তো আসলে তাদের নামে কোনো জমি নেই। এবং যেই ছেলেটা কে দিয়ে আমাকে এইভাবে কোপানো হলো, সেখানে এই ছেলেটা তো একা ছিল না। এই লোকটা বাস স্ট্যান্ডে যেখানে এসে আমাকে আঘাত করে, সেখানে আমি হুন্ডায় কচ্ছপে থেকে আসতেছিলাম। আমার হুন্ডার সামনে হুট করেই একটা অটো বোরাক, আজকে হুট করেই সামনে বোরাক, সেখানে কোনো জাম নাই, যানজট নাই, কিছু নাই, একটা বোরাককে সামনে ধরলো। বাধ্য হয়ে আমাদের হুন্ডার ড্রাইভার, আমার সামনে যে ড্রাইভ করতেছিল সে বিএনপির থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, এই আবু তাহের গাড়ি স্লো করে, আর ওই অবস্থায় আমাকে পিছন থেকে উপর্যুপরি কোপাতে থাকে। তো এর আশপাশে অনেকেই তাকে রেকি করতেছিল এবং এই হত্যার খুনের যে প্রস্তুতি তাদের ছিল, তাদের চারপাশে, বিশেষ করে বেলা দুপুর 2টা, এই সময় তো কোনো প্রকার কোনো মানুষ বাজার ঘাটে থাকে না, তারা তো বাড়িতে চলে যায়। তারা এই নিরাপদ এই সময়টাকে বেছে নিয়ে তারা এই ঘটনাটা ঘটাতে চেয়েছে। আপনারা লক্ষ্য করেছেন ভিডিওতে যে হত্যাকারী আমার পিছনে পিছনে দা নিয়ে দৌড়াচ্ছে, আর তার পিছনে পিছনে 2টা ছেলে আস্তে আস্তে তাকে দেখতে দেখতে আসতেছিল। আবার সে যখন তার কাজ সেরে যাচ্ছিল, তার পিছনে পিছনে তারাই আবার চলে যাচ্ছে। অর্থাৎ আগ থেকেই তাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, তার এই হত্যাযজ্ঞ সঠিকভাবে তাদের মতে সঠিকভাবে পরিচালনা করা, শেষ করার পর্যন্ত তারা তাকে পাহারা দিয়ে রাখতেছিল। সুতরাং এটা দেখেই তো বোঝা যায়, গাড়ি দিয়ে আমার গতিরোধ করা, সেখানে আমাকে হত্যা চেষ্টা করা, পরবর্তীতে তাকে আবার নিরাপদে আরেকটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেখানে এই ঘটনার পরপরই তার অস্ত্র সহ যেই বাড়িতে ঢুকছে, যেই বাড়ি থেকে অস্ত্র নিয়ে আসছে, এগুলো ধীরে ধীরেই তো প্রকাশ্য হচ্ছে, অথচ প্রশাসন এই বিষয়গুলো দেখতেছে না। আর এই ছেলেটার সাথে আমাদের ওই কথিত চরে কোনো জমির কোনো দ্বন্দ্ব অতীতেও ছিল না, এখনও নাই। আমাদের কোনো ভূমিহীনের সাথে তার কোনো কাগজপত্রের কোনো দ্বন্দ্ব নাই। আর এবছরের এই বর্ষার মৌসুমের চাষ ব্যতীত এর আগে কোনো দিনই এই আবুল হোসেনের কে এই চরে দেখাও যায়নি। সুতরাং এবছরই কোথা থেকে আসলো? সুতরাং তাকে ভাড়া করে এনে এই জমি সংক্রান্ত দ্বন্দ্বটা দেখানোর জন্যই এই ফারুক মাস্টার, ইকবাল, বশির, কাজী কবির এরা এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছে। আচ্ছা, যে এখন যে ফারুক মাস্টার সহকারে যাদের নামে মামলা দিচ্ছেন, তারা তো দাবি করতেছে আসলে এটা আপনাদের 2টা গ্রুপের কারণে এবং এটা ষড়যন্ত্রভাবে তাদের নামে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে। আসলে এটা আপনাদের পারিবারিক ব্যাপার, কিন্তু যাদের নামে মামলা দিচ্ছেন আসলে তারা এই ঘটনার সাথে পরিপূর্ণ জড়িত না। কিন্তু আপনি এটা কি সঠিকভাবে তাদেরকে শনাক্ত করে মামলা দিচ্ছেন, নাকি আসলে এমনি সন্দেহাধিকভাবে তাদের বিরুদ্ধে মামলাটা দিচ্ছেন? আমি হজে ছিলাম, ভূমিহীনরা তাদের জমি চাষ করতে গেছে, জমি চাষও করেছে, এক চাষ দিয়েছে, সেখানে ভূমিহীনদের এই জমিগুলো দখল করার জন্য লালমোহনের সেই মতলব কমান্ডার বজলুর পক্ষে দখল করার জন্য এই ইকবাল হলাদার, ফারুক মাস্টারের সমস্ত লোকজন, কাজী কবির, বশির, এরা নেতৃত্ব দিয়ে তাদের কোন নেতার ইশারায় এই জমিতে তারা ঢুকছে। তাদের সাথে তো এই জমির কোনো মালিকের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আজ পর্যন্ত কোনো ভূমিহীনদের কোনো মালিকের সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারা কেন নেতৃত্ব দিয়ে হুট করে বুঝলু যাদের কোনো কাগজপত্র নাই লালমোহনের, তাদের পক্ষে এই জমিগুলো দখল করতে গেল?
দখল করতে যাওয়ার পরে এই তাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। আমি হজ করে যখন দেশে আসি, ভূমিহীনরা তাদের জমি পাওয়ার জন্য আবার চলে যায়, স্মুথলি তারা তাদের জমিতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এই পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার কারণেই তারা হিংস্র হয়ে ওঠে যে যেহেতু তারা মানে এই মাত্র এই বছরেই প্রথম এই জমিতে দখলে গেছে, এই দখলে নিয়ে দিছে আরেকটা পক্ষকে। মূলত তারা উপযাজক হয়ে এখানে ভূমিহীন প্লাস লালমোহনের মতলব কমান্ডার গ্রুপ, এখানে তো আমারও কোনো বিষয় ছিল না বা এই আলম গ্রুপের এই নেতাদেরও কোনো বিষয় ছিল না। আমি হলাম স্থানীয় ভূমিহীনদের পক্ষে তাদের কাগজপত্রের প্রতিরক্ষা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আর এই পক্ষগুলোর তো কোনো পক্ষ ছিল না এলাকার, তারা উপযাজক হয়ে অন্য একটা পক্ষকে প্রতিষ্ঠিত করার জন্য এই চরে যায়। তার মানে কি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে দুর্বল করার জন্যই অন্য একটা পক্ষের পক্ষ নিয়ে তারা এই কাজটা করছে। মূলত তাদের মূল টার্গেটই ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই অন্য একটা পক্ষকে হাতে নেয়া, সেই কাজটাই তারা করেছে। জি, তার মানে আমরা দেখলাম যে যুবদলের সাবেক সভাপতি দীপু ফরাজি সহকারে আরও অনেকেই মানে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং এই মামলা মিথ্যা মামলা বলে তারা বক্তব্য দিচ্ছে এবং ফুসার করছে। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? তারা তো আপনার দলীয় মানুষ। অতীতেও আমরা দেখেছি গত 17.5 বছরে শেখ হাসিনা তার দলের কোনো নেতা কোনো ঘটনা ঘটালে পরে তারা দৌড়িয়ে যে শেখ হাসিনা নিজেই আগেভাগে বলতেন যে এই কাজটা শিবির করেছে, এই কাজটা ছাত্রদল করেছে, এই কাজটা বিএনপি করেছে। একই কায়দায় এই নাজিমুদ্দিন আলম সাহেবের এই নেতা, বিশেষ করে এই আশরাফুর রহমান দীপু এবং আমিরুল ইসলাম মিন্টিজ দৌড়িয়ে যে ওখানে যে বলা শুরু করেছেন যে তাদের নেতাদেরকে মুক্তি দিতে হবে। তারা বলতে পারতেন, দাবি করতে পারতেন যে সঠিক তদন্ত করা হোক, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে ধৃত করে আইনের আওতায় আনা হোক। তাহলে আমরা মনে করতাম যে এই সমস্ত নেতৃবৃন্দ নিরপেক্ষভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তারা তো সেটা চায় নাই। তারা তো শেখ হাসিনার ভাষাই তারা তাদের মতো করে তাদের নিজস্ব লোককে অপরাধী হলেও নিরপরাধ বানিয়ে তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিতে চায়। এইভাবে যদি কাজ করে তাহলে অতীতের আওয়ামী লীগ যেরকম শেখ হাসিনা যেমন এখানে আইনের ব্যত্যয় ঘটিয়ে একটা বেআইনি রাষ্ট্রে পরিণত করেছিল, একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করেছিল, একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আর এই সমস্ত নেতৃবৃন্দের এই জাতীয় বক্তব্যে প্রমাণিত হয় যে এই জাতীয় নেতাদের কারণেই বিএনপিও হয়তোবা এরকম একটা বিশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে। আসলে তো এই জাতীয় নেতাদেরকে বিএনপি ধারণ করে না, তারেক রহমান ধারণ করে না, যারা নিজে থেকেই নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য অপরাধী নিরপরাধী সব একাকার করে দিয়ে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করুক, এটা তারেক রহমানের ইচ্ছা নয়। তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশে যে দলটাকে পরিচালনা করছে সেই দলটা যেভাবে তার চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, যেই চরটা নিয়ে জ্ঞান দেবে, চরটা হলো মূলত কোন জায়গায় অবস্থিত এবং কোন ইউনিয়ন কোন ওয়ার্ডের ভিতরে পড়ছে? এটা দক্ষিণাইসা মৌজা। এই দক্ষিণাইসা মৌজাটা হচ্ছে চরমানিকা ইউনিয়নের মধ্যে এবং এই অংশটা হচ্ছে বেরির বাইরে নদী সংলগ্ন এলাকা। জি, আচ্ছা, আপনাকে যখন নাকি মানে কোয়াইছে সাথে সাথে এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের কোনো হেল্প কোনো কিছু পাইছেন কিনা এবং তারা সাথে সাথে এটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে কিনা, এখন পর্যন্ত কোনো আসামি ধরছে কিনা, এর কোনো রিপোর্ট আপনার কাছে আছে কিনা? প্রশাসনের কর্মকর্তারা 2024 সালের 5 তারিখের পর থেকে আজও নাকি তারা ট্রমায় আছে। তারা আজ পর্যন্ত শুধুমাত্র আমার এই ঘটনা না, কোনো ঘটনারই কোনো অপরাধীকে তারা ধরতেছে না। তারা দোনো পক্ষকেই সাপও পালে, তারপরে বেজিও পালে, তারা সব পালে, পেলে তারপরে তাদের যে সুবিধাটা সেটুকু নিচ্ছে, কিন্তু কোনো পক্ষই কোনো আইনের কোনো সহায়তা পাচ্ছে না। আমার এই ঘটনা শোনার সাথে সাথে ওসি সাহেবকে খবর দেওয়া হয়। ওসি সাহেব এসেছিলেন, দেখেছেন, দেখে শুধু ওই একজন যাকে যে কূপ দিয়েছে তাকেই শুধু খোঁজে, কিন্তু যারা তাকে দিয়ে কোপাইলো তাদেরকে সে খুঁজে না। তারই তত্ত্বাবধানে এই চরে একটা বিশৃঙ্খল তৈরি হয়েছে। এখানে এই চরে তারা জানে, এই ওসি সাহেব জানে গত বছর ধান কাটার মৌসুমে কোন পক্ষ ধান কেটেছে, তাহলে দখলে কারা আছে। আবার এই পক্ষর আলাউদ্দিন পণ্ডিতের উরকা, সেখানে সমস্ত জমিগুলো এক চাষ দেয়। সেই আলাউদ্দিন পণ্ডিতের চাষ করা জমির উপরে কিভাবে এই সাইফুল ইসলাম ফারুক মাস্টারের লোকজন এবং ইকবাল হাওলাদার নিজে সহ কাজী কবির এবং বশির একসাথে যে ওই জমির উপরে দ্বিতীয় চাষ দেয়, তখন তো এই ওসি সাহেবও লক্ষ্য করেছেন যে এরা অন্যায় করতেছে।
যারা অন্যায়টা করলো, প্রতিষ্ঠিত করলো, এবং এই অন্যায়টা প্রতিষ্ঠিত করছেই রাজনৈতিক দ্বন্দ্বটাকে জমিতে নিয়ে তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য, রাজনৈতিক তাদের নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করার জন্য এই দ্বন্দ্বটা তৈরি করে। এই দ্বন্দ্বটা তো ওসি সাহেব নিজে করেছেন, ওসি সাহেব নিজে তৈরি করেছেন, ওসি সাহেবের নিজের ইয়ের মধ্য দিয়েই তারা এই দুর্ঘটনা ঘটায়। সুতরাং সে জানে যে এখানে বিশৃঙ্খলার নায়ক কারা, বিশৃঙ্খলার নায়ক কারা, যারা তারাই তো এই ঘটনাটা পুনরাবৃত্তি করছে, তাদেরকে সে এখন দেখে না। তারা বলে যে ঘটাইছে তাকে পাইলেই আমরা তদন্ত করতে পারবো। কেন আপনি এই ঘটনার আগে পরে তারা কোথায় মিটিং করে, কি করে না করে সবই তো ওসি সাহেব জানেন। সব কিছু জানা সত্ত্বেও তিনি শুধু ওই মূল আসামি যে কোবাইছে শুধু তাকেই খোঁজে। তার পারিপার্শ্বিক, তার আগে এখানে কারা কারা উপস্থিত ছিল এই আসামিদের, এবং এই যে হাসান নামক একটা ছেলে ওই আসামির মূল আসামির পিছনে পিছনে এসে আবার সে যখন চলে যায় তার পিছনে পিছনে আবার তাকে গ্রহণ করে ওই ইকবাল হলাদারদের বাড়িতে চলে যায়, এই বিষয়গুলোকে সে দেখবে না। এবং এই আসামির হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রটাও যে ইকবাল হলাদার বাড়ি থেকে এনেছে এই খবর তো ওসি সাহেব পেয়েছে। তারপরে তিনি কি পদক্ষেপ নিয়েছেন? তিনি কোনো পদক্ষেপই তো নিচ্ছেন না। অর্থাৎ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ওসি সাহেবের কোনো ভূমিকাই আমরা লক্ষ্য করতেছি না, বরং এই অপরাধীদেরকে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের এই দুইটা গ্রুপের কারণে আসলেই যে আপনাদের বিশেষ করে মনপুরাতে এবং চরফ্যাশনে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। আসলে এই ব্যাপারে যেহেতু সামনে জাতীয় নির্বাচন আসছে, নির্বাচনের রুট অটোমেটিক ঘোষণা করেই বলছে, আসলে যে দুইজনে যে কোনো একজন আপনাদের অভিভাবক হবে তাকে আপনার অভিভাবক হিসেবে মেনে নেবেন। আসলে এই দুইজনের উদ্দেশ্যে আপনার করণীয় থাকবে কি, এবং আপনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব চরফ্যাশনে 4-5 তারিখের পর থেকে যতবারই এসেছেন ততবারই তিনি বলেছেন যে যারা তার পক্ষে আছে এবং যারা তার বিরুদ্ধে আছে, তিনি যদি আল্লাহর রহমতে মনোনয়ন পান, তিনি চরফ্যাশনে একটি চরফ্যাশন এবং মনপুরা চরফ্যাশন মানবিক চরফ্যাশন প্রতিষ্ঠিত করবেন। তার কাছে দল নেই, তার কাছে হলো চরফ্যাশনবাসী, মনপুরাবাসী। মানবিক চরফ্যাশন, মানবিক মনপুরা তিনি প্রতিষ্ঠিত করবেন এবং উপহার দিবেন। তিনি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তার প্রতিটি কর্মী, প্রতিটি নেতা সেই লক্ষ্যেই কাজ করে। কোথাও আজকে আমরা আঘাতপ্রাপ্ত হওয়ার, যেদিন আঘাতপ্রাপ্ত হয়েছে সেদিন ইচ্ছা করলে আমাদের জনগণ যেভাবে খেপেছে এই আসামিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, কিন্তু সেটা তো তিনি করেন না, তারা করেন নাই। কারণ নুরুল ইসলাম নয়ন সাহেবের নিষেধ যে না, আঘাত করলে প্রত্যাঘাত করা যাবে না, আইনের আওতায় এনে এর শাস্তি নিশ্চিত করতে হবে। প্যারালাল যদি আজকে আলম ভাইও একই কথা বলতেন তাহলে পরে আজকে এই আইনের ব্যত্যয়গুলো ঘটতো না, এই দুর্ঘটনাগুলো ঘটতো না। আলম ভাই তো তার নেতাকর্মীদেরকে এই কথা বলেন না যে তোমরা কিন্তু কোথাও কোনো আঘাত প্রত্যাঘাত করবা না। 17 বছরে যে আঘাতগুলো আমরা পেয়েছি এই আঘাতগুলো আমরা আইনের মাধ্যমে এর প্রতিশোধ আমরা গ্রহণ করব বা বিচারের আওতায় নিয়ে আসব। আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নেব না। এই কথাগুলো তো তার নেতাকর্মীদেরকে কেউ বলে না, বিশেষ করে আলম ভাই তার নেতাকর্মীদেরকে বলছেন না। ফলে এই দুই ধারায় অবস্থান করার কারণে চরফ্যাশন এবং মনপুরায় যে আইন শৃঙ্খলার যে ব্যত্যয় হচ্ছে, দুই নেতা দুই ধরনের, এক নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, আরেক নেতা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। সুতরাং বিশৃঙ্খলা তো হবেই। আমরা আশা করব আলম ভাইও নুরুল ইসলাম নয়ন সাহেবের সুরে কথা বলে চরফ্যাশন এবং মনপুরার নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে দেশটা, আমাদের ওই ভোলা 4 আসনের জনগণের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আগে ওরা কয়টা কূপ দিছিল, কয়টা আঘাত করছিল এটা একটু বলবেন? পিছন থেকে উপর্যুপরি আধা মিনিটের মধ্যেই প্রায় 5-6টা আঘাত করে, এরপর নামতে নামতে আরও 2-3টা আঘাত করে। এরপর আমি যখন হুন্ডা থেকে পড়ে যাই, এরপরে আমার যে ড্রাইভ করছিল আবু তাহের, তাকে সে প্রতিরোধ করার চেষ্টা করলে তাকেও একটা আঘাত করে। এই তাকে আঘাত এবং আমাকে আঘাত, এই মাঝখানে যে সময়টুকু পাই এই সময়ে আমি নিজেকে সেভ করার জন্য একটি মেডিসিনের দোকানে ঢোকার চেষ্টা করি। আপনারা যা সিসিটিভিতে আপনারা দেখেছেন। যেহেতু যেহেতু নুরুল ইসলাম নয়ন সাহেবের হয়ে কাজ করতেছেন, যদি আগামীতে সামনে নির্বাচনে সেখানে নুরুল ইসলাম নয়ন সাহেবকে না দিয়ে যদি নাজমুল আলম সাহেবকে সেখানে নমিনি দেওয়া হয়, তখন আসলে আপনাদের করণীয় থাকবে কি? এবং নুরুল ইসলাম নয়নের প্রতি যেহেতু দীর্ঘ 15 বছর আগে তিনি নাজমুল আলম 3বার সেখানে সাবেক এমপি ছিলেন, কিন্তু সেদিক দিয়ে বাদ দিয়ে আপনি কেন এবং কী জন্য নুরুল ইসলাম নয়ন সাহেবের দলে আসলেন, এবং যদি নাজমুল আলমকে এখানে ফেরাতে করা হয় আপনাদের করণীয় থাকবে কি?
গত 25 বছর যাবৎ নাজিমুদ্দিন আলম সাহেবের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। বিশেষ করে তার নেতৃত্বে করেছি 20 বছর। এই 20 বছরের রাজনীতিতে আমরা যা লক্ষ্য করেছি, আলম ভাই অস্থানীয় সন্তান হওয়ার কারণে আমাদের স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর রাখার ক্ষেত্রেও তার অনেকটা নেগলিজেন্সি আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যায়ে আমাদের স্থানীয় একজন সন্তান যখন রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে হ্যাঁ, আমরা এলাকাবাসী নুরুল ইসলাম নয়ন সাহেবের কাছে এলাকায় প্রতিনিধিত্ব করার জন্য, এলাকায় নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে আমরা যাই এবং তিনি যখন আমাদেরকে বলেন যে হ্যাঁ, যদি আপনারা এলাকার মানুষকে গুছিয়ে আমাকে এলাকায় আপনার এলাকার মানুষ চাইলে আমি অবশ্যই এলাকার প্রতিনিধিত্ব করব, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং তিনি সেই লক্ষ্যেই যে ভবিষ্যতে যদি দল তাকে মনোনয়ন দেন তাহলে তিনি এখানে মনোনীত হয়ে জনগণের আস্থা নিয়ে, জনগণের ভোট নিয়ে তিনি এমপি নির্বাচিত হবেন এবং এখানকার উন্নয়নগুলো কর্মকাণ্ডগুলো করবেন। পক্ষান্তরে যদি দল নুরুল ইসলাম নয়ন সাহেবেরকে নমিনেশন না নিয়ে দলের সিদ্ধান্ত মোতাবেক নাজিমুদ্দিন আলম সাহেবকে মনোনয়ন দেন, সেক্ষেত্রে কেন্দ্র থেকে আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাই আমরা ফলো করব এবং সেই নির্দেশনা যদি হয় নুরুল ইসলাম নয়নকে আপাতত না দিয়ে নাজিমুদ্দিন আলম সাহেবকে দেয়, তাহলে তার পক্ষে কাজ করার জন্য দলের যদি সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা কাজ করব। আমরা তো দলের বাইরে নই। জি, ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমি মোহাম্মদ রেজাউল করিম খন্দকার, সাবেক সভাপতি দক্ষিণ এশিয়া থানা বিএনপি, সাবেক উপজেলা জিয়া পরিষদ সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির সহ সম্পাদক জি, এবং সাবেক চেয়ারম্যান চরমানিকা ইউনিয়ন পরিষদ। জি, ধন্যবাদ।